বিলাসপুর নামে একটা ছোট্ট গ্রামে মায়া তার দাদা বৌদির কাছেই থাকতো। মায়া ছোটবেলায় তার বাবা মা মারা যায়। তারপর থেকে সে তার দাদা বৌদির কাছে মানুষ হয়। শোন মায়া, কিছুক্ষণ পর ছেলের বাড়ি থেকে তোকে দেখতে আসবে। আমি এখানে 3টে শাড়ি রেখে দিয়েছি। এই 3টে শাড়ির মধ্যে তোর যেটা পছন্দ হবে তুই সেটা পরে নিস। আর হ্যাঁ শোন, একটু একটু ভালোভাবে মুখেতে পাউডার লাগিয়ে নিস, যাতে মুখটা একটু পরিষ্কার লাগে। এখনো পর্যন্ত 50টা ছেলে তোকে দেখে গিয়েছে, কোনো একটা ছেলে তোকে পছন্দ করেনি। আর এই ছেলেটা তোকে দেখার পর যদি পছন্দ না করে রে, তোর অবস্থা আমি খারাপ করে দেব, দেখে নিস। শাড়িগুলো এখানে রাখা আছে, সেগুলো পরে নিবি। আর এমনিতে তোর সব দায়িত্ব তোর দাদার আর আমার কাঁধের ওপর তো দিয়ে, তোর বাবা মা তো মারা গিয়েছে, তারা মারা গিয়ে এখন হয়তো তারা অনেক শান্তিতে আছে। আর যত জ্বালা যেন সব আমাদের ওপর, ঘাড়ের ওপর বসে বসে গিলছে। বৌদি, তুমি বিশ্বাস করো, আমার জন্য তোমরা চিন্তাতে থাকো, এটা আমার একদম ভালো লাগে না। তবে আমি জানি না আমি এত কী পাপ করেছি, যে কারণে ভগবান আমার গায়ের রং এত কালো করে দিয়ে পাঠিয়েছে। কিন্তু আমার গায়ের রং কালো, তাতে যে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার গায়ের কালো রং নিয়ে সব লোকেদের অনেক অসুবিধা হয়। কিন্তু কেউ আমাকে পছন্দ করতে চায় না। আমি চাই যে কেউ আমাকে পছন্দ করে নিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যাক। কিন্তু আমি কি করব বলো বৌদি, যদি কেউ পছন্দ না করে? কিন্তু আজকে দেখো তুমি বৌদি, আজকে ছেলের বাড়ি থেকে আমাকে অবশ্যই পছন্দ করে নিয়ে যাবে। এই শোন মায়া, তুই প্রত্যেকবার এই বাজে কথাটা বলতে থাকিস। যেই ছেলেই দেখতে আসুক না কেন বলতে থাকিস আজকের আমাকে পছন্দ করবে, আজকের আমাকে পছন্দ করবে। কিন্তু যেই ছেলে তোকে দেখে সেই ছেলের বাড়ি থেকে তোকে আর পছন্দ করে না, মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়। এই তোর কারণে না আমি পাড়ার লোকের সামনে মুখ দেখাতে পারি না। যখন তোকে সবাই কালো কালো বলে ডাকে, তাহলে তুই জলে ডুবে গিয়ে কেন কেন মরে যাস না? তাহলে আমাদের চিন্তা দূর হয়ে যেত, তাহলে আমার মুখের কথা আর তোকে এতবার শুনতে হতো না, বুঝেছিস? বৌদি, ভগবানের দেওয়া জিনিস অনেক মূল্যবান হয়, আর আমাকে যিনি তেমনভাবে বানিয়েছে আমি তাতেই অনেক খুশি আছি। আমি আমার জীবনটাকে নিয়ে তো খেলা করতে পারি না। আর হ্যাঁ, আমার মা আমাকে বলতো যে আমি নাকি আকাশে চাঁদের মতো দেখতে, কিন্তু সবাই আমাকে পছন্দ কেন করে না সেটাই তো আমি জানি না। তবে আমি এটা বিশ্বাস করি যে আমার মা ঠিকই বলতো যে আমি আকাশে চাঁদের মতো দেখতে। হ্যাঁ রে মায়া, তোর মা চাঁদের কথা বলেছিল ঠিকই, কিন্তু সেটা যে কোন চাঁদের কথা বলেছে সেটা তুই তো জানিস না। সেটা অমাবস্যা চাঁদের কথা বলেছে, যেটা ঘোর অন্ধকার। বৌদি, এবার যে তুমি চুপ হয়ে যাও, আর আমাকে এমনভাবে অপমান করো না। আমার যে অনেক কষ্ট হয়। আমার মা তো সবাইকে খুব ভালোবাসতো, তাহলে কেউ আমাকে কেন ভালোবাসে না? আমার গায়ের রং কালো বলে আমি কি মানুষ না নাকি? এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর ছেলের বাড়ি থেকে ছেলে এবং ছেলের মা মায়াকে দেখতে আসে। আরে দিদি, তোমাদের বাড়ির মেয়েকে নিয়ে আসো এবার, আর অত সাজতে গুজতে হবে না। আমার সোনার টুকরো ছেলেকে নিয়ে এখানে বসে আছি, শুধু তোমাদের বাড়ির মেয়েকে দেখার অপেক্ষায় রইলাম। তাড়াতাড়ি নিয়ে আসো তো দেখি, আমাদের যে আর তর সইছে না। আরে, মেয়ে তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? এই যে শ্যামলা রঙের মেয়েটা দাঁড়িয়ে আছে, এটাই তো আমার ননদ। তবে সত্যি কথা বলতে কি, তবে ওর গায়ের রংটা চাপা হলেও ওর মনটা কিন্তু অনেক বড়। বাড়ির কাজ কর্ম সব কিছু ওর নিজের হাতেই করে, বাড়ির সব কিছু জিনিস ওই গুছিয়ে রাখে। আপনারা একদম চিন্তা করবেন না, ও তো আপনাদের বাড়ির সব কাজকর্ম করে দেবে, আপনাদেরকে পুরো মাথায় করে রাখবে। তবে এই গ্যারান্টিটা আমি দিতে পারি যে ও আপনাদেরকে অনেক খেয়াল রাখবে। মানে, এটাই মেয়ে এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, তবু আমার নজর যায়নি ওদিকে? ছি ছি ছি, আমি ভাবতেও পাচ্ছি না এমন মেয়েকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। না না, আমি এমন কালো মেয়েকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব না। এ তো হাঁড়ির পিছনের থেকেও কালো। এই মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে গেলে আমার মান সম্মান সব চলে যাবে, আমি যে কারোর কাছে মুখ দেখাতে পারবো না। দেখুন মাসিমা, মেয়ে আমাদের খুবই ভালো, আর ঘরের কাজকর্ম থেকে শুরু করে সব কিছু খুব পরিপূর্ণভাবে করতে পারে। আপনারা একে বৌমা করে নিয়ে যান না। চুপ করো তোমরা। তোমরা বলেছিলে না যে মেয়ে সামান্য কালো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি
এ তো ঘর অববর্ষার মতো কালো হয়েছে। তবে একটা কথা বলে রাখি, আমার এই সোনার টুকরো ছেলের সাথে এমন মেয়ের কোনোদিনও বিয়ে দেব না। ছি ছি ছি, কি রূপের বাহার টেছি, এ তো হাঁড়ির পিছনের মতো কালো। মাসিমা, আমাদের কাছে 3 বিঘা জমি আছে, তার মধ্যে 1 বিঘা জমি আপনাদের নামে করে দেব। তবুও আমার ননদকে আপনাদের বাড়ির বৌমা হিসাবে নিয়ে যান। মায়া বাড়ির সব কাজকর্ম করতে পারে, এমনিতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে খুব ভালোভাবে সেবা যত্ন করে মাথায় করে রাখবে। আপনারা তবুও আমার ননদকে আপনাদের বাড়ির বৌমা হয়ে নিয়ে যান। শোনো, যদি তোমার কোনো ভাই থাকে তাহলে তোমার ভাইয়ের সাথে এই কালো মেয়ের বিয়ে দিয়ে দাও, আর আমাকে জোর করো না, ঠিক আছে? আর হ্যাঁ, আমার সামনে কোনো টাকা পয়সার লোভ দেখাতে এসো না। সামান্য একটা জমির জন্য আমি এই কালো মেয়েকে বৌমা করে নিয়ে আমার মান সম্মান খোয়াবো না কি? আরে মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না। সবাই তো প্রথম প্রথম উল্টো পাল্টা কথা বলবে, 2-4 কথা, কিন্তু সব কথা যে গায়ে মাখতে হবে তা না। তবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না তো। তোমরা এবার চুপ করে যাও। আমি কারোর বাড়িতে জোর করে বৌমা হিসাবে যেতে চাই না। আর এমনিতে আমার মতো কালো মেয়েকে কারো বাড়িতে বৌমা করে নিয়ে যাবে না। আর হ্যাঁ, আমি বিয়ে থা করতে চাই না। আর আপনারা এখান থেকে চলে যান, কারণ আমাকে আপনাদের বাড়ি বৌমা করে নিয়ে গিয়ে সবার কাছে অনেক উল্টো পাল্টা কথা শুনবেন। এর থেকে না বৌমা করাই ভালো আছে। আপনারা এখান থেকে চলে যান আর আমাকে আমার মতো থাকতে দিন। এমনিতে আমার বাড়ির লোকেরা আমাকে অপমান করতে ছাড়ে না আমার গায়ের রং কালো বলে। আর আমি যদি পরের বাড়িতে যাই তাহলে তারা কেন আমাকে ছাড়বে? তারা তো আমাকে উঠতে বসতে অপমান করবে। এর চেয়ে ভালো আমার না বিয়ে করাই ভালো আছে। আমি যেমন তেমনই আছি। আপনারা আর আমাকে এমনভাবে অপমান করবেন না গায়ের রং নিয়ে। আপনারা এখান থেকে চলে যান। হ্যাঁ হ্যাঁ মেয়ে, তুই তো ঠিকই রাস্তায় যাচ্ছিস। একে তো গায়ের রং এরকমই কালো, আর তার ওপর মুখে ধান দিলে খই ফোটে। ছি, এত কালো রং নিয়ে যে কেন এত কথা বলে তা কে জানে। তা এত গায়ের রং যখন কালো, জানতিস যে ছেলের বাড়ি থেকে পছন্দ করবে না, তাহলে দাদা বৌদিকে কেন বলেছিলিস বিয়ের কথা? না বিয়ে করতে পারতিস। তোকে তো বউ করা আমাদের বাড়ির অনেক দূরের কথা। তোর মতো মেয়েকে কাজের লোকও বানিয়ে রাখবো না আমরা। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আপনাদের মুখ থেকে এমন কথাবার্তা আমার শুনতে হতো না। আমাকে যেই বানিয়েছে সে অনেক ভালোবাসা দিয়েই বানিয়েছে, কিন্তু আমার গায়ের রং কালো বলে সবাই আমাকে পছন্দ করে না, আমাকে অপমান করতে থাকে। চল বাবা বিজয়, এখান থেকে চল। এই মেয়ে তোর উপযুক্ত না রে বাবা। এই কালী মেয়ের কাছে এসে আমাদের সময় যে নষ্ট হয়ে গেছে অনেক। এর চাইতে ভালো ঘটক মশাই আর একটা মেয়ের ছবি দেখিয়েছিল, সেই মেয়েটা যে তোর জন্য উপযুক্ত ছিল, সেখানে গেলে হয়তো ঠিক ছিল। চল বাবা চল। তারা এসব কথা বলে ওখান থেকে চলে যায়। তারপর মায়ার বৌদি মায়াকে বলতে থাকে, এবার শান্তি পেয়েছিস না কেলটে ভূতি? আমার নজরের সামনে থেকে তুই চলে যা, কোনোদিন আমার নজরের সামনে থেকে আসবি না। যদি আমি তোর জায়গায় থাকতাম তাহলে এতদিন কবে আমি মরে যেতাম, বুঝেছিস? তোর বাবা মা তো তোকে এখানে রেখে দিয়ে উপরে চলে গিয়ে তো শান্তি পেয়েছে, আর তোকে আমাদের কাছে রেখে দিয়ে আমাদের ঘাড়ের বোঝা করে রেখে গেছে। মায়া তার বৌদির এমন কথা শুনে তার অনেক কষ্ট লাগে, কিন্তু সে কোনো কথার উত্তর দেয় না। আরে তুমি এখন এই কোদাল বাঁশিগুলো নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? বাড়িতে যে চাল ডাল কিছুই নেই, সে খেয়াল কি তোমার আছে? তা এগুলো কখন আনবে বলো তো? একদিকে তোমার এই কালো বোন আমার মাথা খারাপ করে দিচ্ছে, আর তার ওপর আমাদের সংসারে টানাটানি চলছে। এইগুলো ভাবতে ভাবতে আমার মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে। তুমি এইসব কি বলছো? আমি তো কিছুদিন আগেই তো বাজার করলাম, তা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি করে বলো তো? আর মাঠে যাব না তো কি করব বলো এখন? মাঠে তো সবে বীজগুলো রোপণ করেছি, এবার সেগুলো তো দেখাশুনো করতে হবে ভালোভাবে, না হলে কিভাবে চলবে বলো তো? আর হ্যাঁ, তুমি না ওই মায়ের কথা আমার সামনে একদম বলবে না, ওরা আমার একদম পছন্দ হয় না। কবে যে ওর বিয়েটা হবে তা কে জানে। ঘাড়ির ওপর বসে বসে শুধু খেতে থাকে। বাবা মা যখন মারা গেছে ওকে কেন নিয়ে মরলো না তা কে জানে।
হ্যাঁ, যা চাল ডাল নিয়ে আসো তার বেশিরভাগটা তো তোমার বোনের পেটেই যায়। সারাদিন শুধু 3 বেলা খেতে থাকে আর এইদিকে পাড়া বলতে থাকে। একটাও সংসারের কোনো কাজ করে না। তুমি তো সারাদিন সেই বাইরে চলে যাও কাজ করতে, আর সব কাজগুলো আমাকে একা করতে হয়। তাই তো তুমি তো আমাকে চাকরানি নিয়ে এসছো না, যে বাড়ির সব কাজগুলো আমাকে দিয়ে করতে হবে। আর তোমার বোন তো পটের বিবি, সে তো ঘুরে ঘুরে খাবে, তাই না? আরে গিন্নি, একটু ঠিকঠাকভাবে কথা বলো তো দেখি। আমি তো বাইরে কাজ করি শুধুমাত্র দুটো খাওয়ার জন্য। আর যদি না বাইরে থেকে কাজ করে চাল ডাল নিয়ে আসতাম, তাহলে কিভাবে সংসার চলবে বলো তো? আর হ্যাঁ, মায়ের কথা পড়ে রইলো, তুমি ওকে একটু সহ্য করো। কি করব, ওকে তো মারতে তো পারবো না। হ্যাঁ, আর কত সহ্য করব বলো তো? এই সহ্য করতে করতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। এতগুলো ছেলের বাড়ি থেকে সব দেখতে এলো, কেউ তোমার বোনকে বিয়ে করতে রাজি হচ্ছে না। এত টাকা পয়সা জায়গা জমির লোভ দেখিয়েছি, তারপরেও ওকে কেউ নিতে চাইছে না। শোনো, আমার মনে হয় ওর আর এইসব বিয়েটা হবে না। তার চেয়ে বলো এই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দাও। আমাদের দুশ্চিন্তাও দূর হয়ে যাবে, আর লোকের কথাবার্তা শুনতে হবে না। লোকের কথা শুনে শুনে কান তো পুরো পচে গেছে। এত অপমান আর সহ্য হচ্ছে না। কোনো জায়গায় ওর জ্বালায় মুখ দেখাতে পারছি না। তার থেকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওর বয়সের অনেক মেয়ে আছে, সবার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো ওর বিয়ে হয়নি। তাহলে ভাবো। দেখো গিন্নি, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো, তবে আমার মাথাটা যেন খারাপ করো না। তুমি মায়াকে এখানে রাখবে কি ঘরে থেকে তাড়িয়ে দেবে সেটা তোমার ব্যাপার। তুমি যা খুশি করো তাই করো, আমাকে এটা নিয়ে বলতে এসো না। এখন আমি কাজে যাচ্ছি, তবে আজকে জমিতে অনেক কাজ পড়ে আছে, তাই আসতে দেরি হয়ে যাবে, বুঝেছো? এইসব বলে রমেশ সে কাজে চলে যায়। হে ভগবান, তুমি আমাকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছো? আমার জন্য যে দাদা বৌদি সব সময় চিন্তা করতে থাকে। ঈশ্বর, তুমি আমাকে তুলে কেন নিচ্ছ না? আমাকে তুলে নাও। সব ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে এসেছে, কিন্তু সবাই আমাকে দেখার পর মুখ ঘুরিয়ে চলে যায়। আমার গায়ের রং কালো বলে কেউ আমাকে পছন্দ করতে চায় না। যদি আমি সবার মতো সুন্দর দেখতে হতাম, তাহলে সবাই আমাকে অনেক ভালোবাসতো। হে ঈশ্বর, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাও। সবাই যে আমার মুখের ওপর কালো কালো বলে ডাকতে থাকে। আমার যে অনেক কষ্ট হয়, আর আমি সহ্য করতে পারছি না। আমার রাস্তা দেখাও, তুমি আমাকে রাস্তা দেখাও ঈশ্বর। তখন সেই রাস্তা দিয়ে মায়ের একটা বান্ধবী আসছিল। আরে, এই মেয়েটা কে? এখানে বসে বসে কান্না করছে। আরে, এ তো মায়া। আরে মায়া, তুই কেমন আছিস রে? আর তুই এখানে বসে বসে কান্না করছিস কেন? বল, তোর কি হয়েছে? তোর সাথে তো আমার 5 বছর পর দেখা হলো রে। বল না রে, কি হয়েছে? আর তুই কেমন আছিস? আমি আর কেমন থাকবো বল রূপা, তুই তো সব কিছুই জানিস। আমি কালো বলে সবাই আমাকে কত ঘৃণা করে, কেউ আমাকে পছন্দও করে না। জানিস তো, এই পর্যন্ত 50টা ছেলের বাড়ি থেকে আমাকে দেখে গিয়েছে, কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি, কারণ আমার গায়ের রং কালো বলে। আচ্ছা শোন, এই সব কথা ছাড়। তুই এতদিন পর কোথায় থেকে এলি রে? আর তুই কোথায় চলে গিয়েছিলিস? তোকে আর কি বলি বলতো মায়া, বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই তো আমরা সবাই মিলে শহরে চলে গিয়েছিলাম। আমি আর মা মিলে ওই শহরে অনেক পরিশ্রম করতাম। এই কিছুদিন হলো যে আমরা গ্রামে ফিরে এসেছি, আর ফিরে এসে একটা বাড়িও বানিয়েছি। এটাই ভেবে নিয়েছি যে আর কোনোদিন বিয়ে থা করব না। সারা জীবন আমি আমার মা একসাথে কাজকর্ম করে একসাথে ভালোভাবে জীবনযাপন কাটাবো। আচ্ছা শোন মায়া, তুই কোনোদিন এমনভাবে কষ্ট পাস না। তুই নিজের পায়ে দাঁড়া। তুই এমন কিছু কর যে তুই সবাইকে দেখিয়ে দে যে তুই সবার থেকে কম কিছু না। আমি একা একা কি করব বলতো রূপা? সেই ছোটোবেলা থেকে কত স্বপ্ন দেখেছিলাম যে পড়াশুনো শিখে নিজের পায়ে নিজে দাঁড়াবো, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর থেকে সব কিছু কেমন যেন থমকে গেছে। আর এই চারিদিকে সবার খারাপ খারাপ কথায় আমাকে আর এগিয়ে যেতে দেয়নি। তোর কাছে তো তোর মা আছে যে তোকে মানসিক শক্তি দেয়, কিন্তু আমার কাছে এই দুনিয়াতে কেউ নেই আমি ছাড়া। কিন্তু আমার দাদা আছে, সে যে আমাকে পছন্দ করে না রে। দেখ মায়া, এই দুনিয়াতে যার কেউ নেই তার কাছে আছে ভগবান।
তুই একা একা কিছু একটা করার চেষ্টা কর। দেখ না, তুই যদি কোনো একটা কাজ করিস তারপর থেকে দেখবি তোর ভাগ্য কেমনভাবে পাল্টে যাবে। হাতে টাকা পয়সা থাকলে কোনো কিছুর অভাব হয় না, না কোনো বন্ধু বান্ধব, না কোনো আত্মীয় স্বজন, খাবার দাবার কোনো কিছুর অভাব হয় না। যখন আমার বাবা মারা গিয়েছিল তখন সবাই আমাদের বাড়িতে এসে ধমকে দিত, আমাদের কেউ খবর নিতেও আসতো না যে কেমন আছি না আছি। কিন্তু এখন দেখ, এখন আমাদের কাছে কিছু টাকা পয়সা হয়েছে, তাই সবাই আমাদের সাথে কথা বলতে আসে। জানিস তো রূপা, তোর সাথে কথা বলে আমার মনে যে অনেক শান্তি পাচ্ছি, আমার মনটা যে অনেক হালকা হয়ে গেল রে। তুই যে আমার অনেক শক্তি জাগালি। জানিস তো, তুই অনেক ভালো যে তুই আমাকে এতটা কিছু সাহস জুগিয়েছিস। আচ্ছা শোন রূপা, এখন আমি বাড়িতে যাচ্ছি রে, আবার তোর সাথে অন্য কোনো দিন দেখা করব। তুই সত্যি অনেক ভালো রে। দেখ মায়া, এই দুনিয়াতে অনেক ভালো ভালো মানুষ আছে রে, যারা গায়ের রং দেখে কোনোদিনও বিচার করে না। আর যারা গায়ের রং দেখে বিচার করে তারা মানুষের পর্যায়ে পড়ে না, তারা বলতে গেলে একটা অমানুষ রে। আর শোন মায়া, তুই এখন যা, আবার না হলে তোর দাদা বৌদি তোকে বকতে পারে। আর যদি তোর কোনো দিন কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলিস রে, আমি তোকে সাহায্য করব। আর হ্যাঁ, আমিও যাই রে। মায়া যখন বাড়িতে আসে তখন তার বৌদি তাকে বলতে থাকে, বাবা বাবা, মহারানী সারাদিন পাড়া টো করে বিকেলে আসার সময় হলো। তা তুই কোনোদিন মানুষ হবি কি না বলতো দেখি? সারাদিন শুধু পাড়া বলতে থাকে, এমনিতে তো দেখতেই খারাপ আগে থেকে। আর খাওয়ার সময় হলে থালা থালা করে ভাত খাস, কিন্তু কাজের সময় হলে তোকে দিয়ে একটাও কাজ করতে পারা যায় না। তা বলো মহারানী, আমি তোমার চাকরানী, তা তোমার জন্য কি কি কাজ করতে হবে? বিশ্বাস করো বৌদি, বাবা মার কথা খুব মনে পড়ছিল, তাই নদীর পাড়ে গিয়ে একটু বসেছিলাম। আর হ্যাঁ, আমি তো সব কাজকর্ম সেরে তারপরেই গিয়েছিলাম। আর আজকের আবার আমার একটা পুরানো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল, তার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে বৌদি। আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো। আর আমি কোনো দিনের জন্য কোনো জায়গায় যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বাড়ির সব কাজ করব। বৌদি দয়া করে আমাকে ক্ষমা করে দাও বৌদি, ক্ষমা করে দাও। আর কোনো দিনের জন্য আমি বাইরে বেরোবো না, আমি সবসময় বাড়ির কাজ করব। সেই সুযোগটা পেলে তারপর তো তুই বাড়ির মধ্যে আসবি। আজকেকার পর থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। তোর দাদা নিজে বলে গেছে তোকে যেন এই বাড়ি থেকে তাড়িয়ে দিই। আর এই বাড়িতে এবার থেকে আমি রাজ করব, আমার কথাই শেষ কথা হবে। তোকে আর এই বাড়িতে কোনো দিনের জন্য রাখবো না, তুই এখান থেকে চলে যা। যদি ভালো ভালোই চলে যাস তো খুবই ভালো, না হলে ঝাঁটা মেরে তোকে বিদায় করব। বৌদি তুমি এইসব কি বলছো? আর এই দুনিয়াতে আমার যে কেউ নেই তোমরা ছাড়া, তোমাদের ছাড়া আমি কোথায় যাব বলো তো একা একা? আর এমনিতে এই বাড়িতে আমার বাবা মায়ের কত স্মৃতি জড়িয়ে আছে, তাহলে এই সব ছেড়ে আমি কোথায় যাব? তোমাদেরকে ছাড়া আমি কোনো জায়গায় থাকতে পারবো না। তোমরা আমাকে তাড়িয়ে দিও না বৌদি, আমি যাব না কোনো জায়গায় তোমাদেরকে ছাড়া। আচ্ছা, তার মানে তুই এই বাড়ি থেকে যাবি না, তাই তো? দাঁড়া, মুড়ো ঝাঁটার বাড়িটা মেরে আজকের তোকে বাড়ি থেকে বের করে দেবো। ঝাঁটা খেলে তারপর তুই শায়েস্তা হবি, কুড়ো কেলটি কোথাকার। মায়াকে উল্টোপাল্টা কথা শুনিয়ে তার বৌদি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মায়া রাস্তা দিয়ে যেতে যেতে সে একটা জমিদারের বাড়িতে চলে যায়। মালকিন, এই দুনিয়াতে আমি ছাড়া আমার আর কেউ নেই। আমার মা বাবা সবাই মারা গেছে, তবে আমার একটা দাদা ছিল, কিন্তু আমার দাদা আমার বৌদিকে বলে দিয়েছে আমাকে বাড়ি থেকে যেন বের করে দেয়, তাই জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এমনিতে আমাকে কেউ পছন্দ করে না, কারণ আমার গায়ের রং কালো বলে। আমি কালো বলে সবাই আমাকে খুবই ঘেন্না করে। আর মালকিন, আপনাদের এই বাড়িতে কোনো একটা কাজ দিয়ে দিন, যে কোনো কাজে অল্প টাকাতে আমি সব কাজ করে দিতে পারবো। তবু আপনি আমাকে এই বাড়িতে একটা কাজ দিয়ে দিন, না হলে যে আমি না খেয়ে মারা যাব মালকিন, না খেয়ে মারা যাব। আরে মা, তুই চিন্তা করিস না একদম। তুই কালোটা কি হয়েছে? সবাই যেমন মানুষ তুইও তো মানুষ। সবার গায়ে যেমন রক্ত আছে তোর গায়েও ঠিক রঙের রক্ত আছে, তবে তুই কালো, তাতে কোনো দোষ নেই রে। ভগবান তোকে যেমনভাবে পাঠিয়েছে তুই তেমনই।
শোন মা, আজকের থেকে তুই আমার বাড়িতেই কাজ করবি। আমি তোকে অনেক টাকা দেব, যাতে তুই নিজের পায়ে কিছু একটা করতে পারিস। আর তুই সবাইকে দেখিয়ে দেয়, যারা কালো হয় তারা কখনো পিছিয়ে থাকে না। তুই সবাইকে দেখিয়ে দে মা, যারা তোকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করেছে, তুই সবার মুখের ওপর জবাব দে। দেখ মা, পরিশ্রম করলে তোর সফলতা সত্যি হবে। তুই পরিশ্রম কর, পরিশ্রমেইতে সফলতা পাওয়া যায় মা। একদিন না একদিন তুই অবশ্যই সফলতা পাবি। আর আমি চাই যে তুই এই কালো রং নিয়ে একদম মন খারাপ করবি না রে মা। তুই আজকেকার পর থেকে আমাদের বাড়িতেই থাকবি। নে যা, সব কাজকর্ম তুই শুরু করে দে। আর আমি তোকে অনেক টাকাই দেব, যাতে তুই নিজে কিছু একটা করতে পারিস মা। যা। দেখতে দেখতে এমনভাবে 1 বছর কেটে যায়। মায়া সে কাজের টাকা গুছিয়ে গুছিয়ে সে একটা বড় জামা কাপড়ের দোকান খুলে ফেলে। আরে মেয়ে, তোমার দোকানে তো শাড়িগুলো খুবই সুন্দর। কত সুন্দর সুন্দর কালার এনেছো। এই শাড়িগুলো যে আমার খুব পছন্দ হয়েছে। দাও তো বোন দেখি, ওই শাড়িটা আমাকে দেখাও তো। আরে না না, ওটা আমাকে দেখাও। ওই শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে। আমি তো ওই শাড়িটা অনেকক্ষণ ধরেই দেখছিলাম। না, শাড়িটার কথা আগে আমি বলেছিলাম, তাই আমি আগে নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই শান্ত হয়ে যাও। সবার জন্য শাড়ি এমনই আছে। একটা শাড়ি না, এখানে অনেক শাড়ি আছে। দেখো, তোমাদের সব পছন্দ হবে। আর তোমরা যে আমার দোকানে শাড়ি কিনতে এসছো, এটা যে আমার গর্বের ব্যাপার। তোমাদের জন্য তো আমি এগিয়ে যাব। যদি তোমরা আমার পাশে না থাকো, তাহলে আমি কিভাবে এগিয়ে যাব বলো তো? আমি আরও দোকানে অনেক ভালো ভালো শাড়ি আনবো, যাতে সবার পছন্দ হয়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর মায়ার দাদা বৌদি মায়ের দোকানে আসে জামা কাপড় কেনার জন্য। আরে, এটা মায়া না? আচ্ছা মায়া, তুই এখানে কি করছিস? আমাদের গ্রামের সবাই তো বলছিল যে মার্কেটে নাকি একটা ভালো বড় দোকান হয়েছে, সেখানে ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছে। তাই তো আমি আর তোর দাদা মিলে কিনতে এসেছে এই দোকানে। কিন্তু এই দোকানে তুই কি করছিস? এই দোকানের কি চাকর নাকি না অন্যের হয়ে কাজ করে দিচ্ছিস? কোনটা বল দেখি। না, এই দোকানের আমি চাকর না, এই দোকানের মালকিন। কারণ এটা আমার নিজের দোকান, আমি নিজেই করেছি। আর হ্যাঁ, তোমরা বলো তোমাদেরকে কি শাড়ি দেখাবো। আমার দোকানে সব রকম স্টাইলিশ স্টাইলিশ সব নতুন নতুন শাড়ি পেয়ে যাবেন। যেটা বলবে সেটা বের করে দেব। বোন, তুই আমাকে ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। তোর গায়ের রং কালো ছিল বলে আমি তোকেই বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। তোকে আমি পছন্দ করতাম না বোন। শেষবারের মতো তুই আমাকে ক্ষমা করে দে। আর এখন তুই যা হয়েছিস, তুই তো আমাকে 10 বার কিনতে পারিস আর 10 বার বিক্রি করে দিতেও পারিস বোন। তুই আমাকে ক্ষমা করে দে। আমি কারো বোন না, আর কেউ আমার দাদা বৌদি না। আর তোমরা আমাকে বোন বোন কেন করছো? কারণ আমি এই পৃথিবীতে আমি অনাথ, তাই আমি আমার নিজের জন্যই ঠিক আছি। আর হ্যাঁ, তোমরা যে আমার সাথে সম্পর্ক করতে এসছো, সেটা আমার সাথে না, আমার টাকা পয়সার সাথে। কারণ আজকে আমার টাকা পয়সা হয়ে গেছে, তাই তোমরা আজকে এতটা সম্মান দিচ্ছ। আমার গায়ের রং নিয়ে তুমি আমাকে কখনো পছন্দ করনি, অনেক অপমান করেছো, বাড়ি থেকে বার করে দিয়েছো। আর সেদিনই আমি শপথ করে নিয়েছিলাম যে দুনিয়াতে আমার কেউ নেই, না আমার দাদা বৌদি, না কেউ নেই, আমি একাই। আর আমার মরা বাবা মাকে আমি ভালোবাসি, তারাই আমার জন্য সব কিছু। মায়া বোন আমার, আমি সত্যি বলছি, আমাকে ক্ষমা করে দে বোন আমার। আজকেকার পর থেকে আমি তোকে বোন হিসাবে অনেক ভালোবাসবো রে। তোকে বোনের জায়গা দেব। তোকে কোনোদিন বাড়ির কোনো কাজ করতে দেখব না। তোকে সবসময় মাথায় তুলে রাখবো। তোকে কখনো অপমান করব না। তুই আমার সাথে আমাদের বাড়িতে চল, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো রে বোন। আজকেকার পর থেকে তুই আমার বোন। চল বোন, তুই এমনভাবে আর রাগ করিস না। ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। এতদিন তোমাদের ভালোবাসা কোথায় ছিল? যখন এত বছর আমি বাড়ির বাইরে ছিলাম, কই একবারও তো আমাকে খোঁজ নাওনি। আজকে যখন দেখলে আমার কাছে টাকা পয়সা সব কিছু আছে, তখন তোমরা আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ভাবছো। না, তোমাদের মতো মানুষকে আমার জীবনে আর চাই না। আমি অনেক দেখেছি, আর না। আর আমার কালো রং নিয়ে আমি অনেক কিছু কথা শুনেছি, তার সব কিছু সহ্য করে নিয়েছি। এখন যদি কেউ আমাকে কালোও বলে, তাতে আমার কোনো যায় আসে না। তোমরা এখন এখান থেকে যেতে পারো। এবার আমার দোকানে সবাই জামা কাপড় কিনতে আসবে। আমি চাই না যে এই সব ঝগড়াঝাটি এখানে হোক। আর হ্যাঁ, তোমাদেরকে যেন আর আমাদের দোকানে না কখনো দেখতে পাই।
চলে যাও এখান থেকে।